আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি 1492 সালে, সত্য, কিন্তু মুসলমানরা এখন দুর্বল হয় নাই। এত বছর পরেও, এত 100 বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে। তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানী খেলাফতকে দুর্বল করতে হবে। আজকের যুগে ইসলাম বিরোধী অপতৎপরতা বা ষড়যন্ত্র যেগুলোকে আমরা বলছি, সেগুলো কেন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বা সেগুলো কেন আমাদের বিরুদ্ধে করা হচ্ছে? খুব কম আমরা দেখি যে হিন্দুরা খ্রিস্টানদের বিপক্ষে হিন্দু বিরোধী অপতৎপরতা কোনো আলোচনা করছে, বা খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে করছে। সবসময় আলোচনাগুলো মুসলমানদের বিরুদ্ধে আমরা দেখি। কি জন্য? এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আসলেই কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে। 3 নম্বরটা হচ্ছে আমাদের করণীয়। প্রথমত, এই পৃথিবী আজকে আমরা যে পর্যায়ে দেখছি, এই পৃথিবী বহু বিবর্তনের মাধ্যমে এই জায়গা পর্যন্ত এসেছে, সামাজিক বিবর্তনের মাধ্যমে। কিভাবে? এক সময় আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে মানুষ অনেকটা বিচ্ছিন্নভাবে বসবাস করছে, যে যার গোত্রের অধীনে বসবাস করে অভ্যস্ত ছিল। কোনো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কিছুই ছিল না। এরপরে আস্তে আস্তে পৃথিবীতে গ্রিসে নগর রাষ্ট্র গড়ে ওঠা শুরু করলো। অর্থাৎ যারা গোত্রভিত্তিক বসবাস করতো তারা চিন্তা করলো যে গোত্রের উপরে উঠে কয়েকটা গোত্র মিলে বা একটা সমাজ গঠন করবো, সেই সমাজের একজন প্রধান বা কয়েকজন প্রধানের একটা পরিষদ, এরকম। এরপরে আস্তে আস্তে এটা বড় হতে হতে সাম্রাজ্য, পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য এসেছে, থেকেছে, চলে গেছে। অনেকের নাম আমরা জানি। আর অনেক সাম্রাজ্য একসময় অনেক বড় ছিল, এখন ইতিহাসের অতল গহ্বরে এমনভাবে হারিয়ে গেছে, এদেরকে আমরা নামই জানি না। এরপরে আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে গেলাম। এই আধুনিকতার দিকে যাওয়া এবং আধুনিক যুগটা নিয়ে একটা কথা বলতে চাই, তাহলে বুঝতে পারবো আমরা যে বিশ্বে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে। আধুনিকতাকে হিসাব করা হয় যে 1600 শতাব্দী থেকে আধুনিকতা শুরু হয়েছে। মানে 1500 শতাব্দী যখন শেষ হয়েছে, 1600 শতাব্দী মানে আজ থেকে 500 বছর আগে, তখন থেকে আধুনিকতার যুগে আমরা প্রবেশ করেছি। আসলে সেটি এক ধরনের ইতিহাস নির্ভর তত্ত্ব, সঠিক। কিন্তু আসল কথা হচ্ছে এই পৃথিবী আধুনিক হয়েছে, এই পৃথিবী পরিবর্তন হয়েছে মূলত গত শতাব্দীতে। গত শতাব্দীতে পৃথিবীতে অনেক বড় বড় 2টা ঘটনা ঘটেছে, 2টা যুদ্ধ। একটিকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, একটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি। এই বিশ্বযুদ্ধগুলো পৃথিবীকে এবং পৃথিবীর মানুষের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। বিশ্বযুদ্ধগুলো বুঝা আমাদের জন্য প্রয়োজন। এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালে, শেষ হয়েছে 1918 সালে। এর আগে আমেরিকা বা এরকম নামের কোনো সুপার পাওয়ার পৃথিবীতে ছিল না। পৃথিবী মূলত ছিল ইউরোপ কেন্দ্রিক। পৃথিবীর মূলত পাওয়ারের জায়গাটা ছিল ইউরোপ। ইউরোপ থেকে সারা পৃথিবীকে এক ধরনের খবরদারি করা হতো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে ইউরোপের মাটিতে, শেষ দিকে আমেরিকা এসেছে এই যুদ্ধে। তবুও ততক্ষণ পর্যন্ত আমেরিকার মনোভাব ছিল এরকম যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, ইউরোপে কি হচ্ছে না হচ্ছে, বাকি দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের দেখার বিষয় নয়। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে এত মানুষ মারা যায়, ইতিপূর্বে পৃথিবীতে কোনো এক যুদ্ধে এত মানুষ মারা যায় নাই। প্রায় 1.5 কোটির মতো মানুষ মারা গেছে। পৃথিবীর মানুষ চিন্তা করেছে যে আমরা মাত্র 4 বছরের একটি যুদ্ধে 1.5 কোটি মানুষকে নিহত করে ফেললাম, কি করলাম এটি? তো মানুষের মধ্যে এক ধরনের চেতনা এসেছে যে আমরা আর এরকম যুদ্ধ করবো না। তাই এইরকম যুদ্ধ না করার জন্য আমরা একটি সংস্থা তৈরি করবো, যারা এটা নিশ্চিত করবে যে আমরা কোনো যুদ্ধ এরকম করবো না। সংস্থার নাম ছিল লিগ অফ নেশনস। সংস্থাটি বেশি কার্যকর হতে পারে নাই, বরং 1930 সাল থেকে বোঝা যাচ্ছিল যে আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে। 1940 সালে শুরু হলো, 1945 পর্যন্ত 5 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রায় 6 কোটি মানুষ এক বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল, 6 কোটি মানুষ। তখন শুরু হলো পৃথিবীর মানুষের আরেকটা তৎপরতা যে এই পৃথিবীতে যেন এরকম যুদ্ধ আর কখনো না হয়। তো আগের যে সংস্থা সেটা তো ব্যর্থ হয়েছে, নতুন সংস্থা তৈরি করবো। নতুন সংস্থা কি? জাতিসংঘ তৈরি করা হলো। এই হচ্ছে ইউরোপের ইতিহাস। এখনো আমরা এই ইতিহাসে নাই। আমরা বলতে মুসলমানরা, শুধু বাংলাদেশি মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমান। তো এই যে 2টা বিশ্বযুদ্ধ হলো, এই 2টা বিশ্বযুদ্ধের মধ্যে আমরা কইছিলাম তৎকালীন যুগে মুসলমানদের এই পৃথিবীতে একটা প্রতিনিধি ছিল। এখনকার যুগে পৃথিবীতে মুসলিম উম্মার কোনো প্রতিনিধিত্ব নাই। ব্যক্তিগতভাবে কোনো মুসলমান কোনো জায়গায় বড় কিছু হয়ে যেতে পারেন। এই যে উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটি উম্মাহ হিসাবে রেখে গেছেন, এই উম্মাহ হিসাবে দুনিয়ার কোনো জায়গায় আমাদের কোনো প্রতিনিধিত্ব নেই। কিন্তু তখন ছিল, এবং যা ছিল তার নাম ছিল উসমানী খিলাফত বা উসমানী সালতানাত আমরা বলি। আপনারা সবাই তো একটুগুলো বা এরকম সিনেমা দেখে অভ্যস্ত, তো এগুলো তার বলার কিছু নাই, সবাই জানেন কিসের কথা বলছি। তো এই যে তুর্কি সালতানাত বা উসমানী সালতানাত, এরা তৎকালীন যুগে পৃথিবীতে মুসলিম উম্মার ইউনিটি, ইন্টেগ্রিটি, পাওয়ার সব কিছুর একটা প্রতীক ছিল। সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে নিয়ে কথা বলতে হতো, একবার উসমানী সালতানাতের সাথে, উসমানী খিলাফতের সাথে কথা বলতে হতো যে এরা মুসলমানদের প্রতিনিধি। এজন্য ইংরেজ এবং ফ্রেঞ্চ, 2 জাতি মানে ইংলিশরা এবং ফরাসিরা, তাদের মূল অপতৎপরতা ছিল এটা যে উসমানী খিলাফতকে ভাঙতে হবে। যদি না ভাঙি আমরা, তাহলে বিশ্বে এই ভূমধ্য সাগরের আশেপাশে বিশাল এলাকা জুড়ে এই যে উসমানী সালতানাত এখানে বসে আছে, এরা আমাদের জন্য আবার সমস্যা তৈরি করতে পারে। আবার সমস্যা কোনটা? কারণ 1700 সালে 1632 একবার উসমানী খিলাফতের পক্ষ থেকে ইউরোপে আক্রমণ করা হয়েছিল। এবং ইউরোপে আপনারা একটা শহরের নাম চিনেন, ভিয়েনা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্যন্ত উসমানীরা চলে গিয়েছিল, সেখানে গিয়ে সিজ করেছিল, সেখানে গিয়ে অবরোধ করেছিল। পরবর্তীতে পারে নাই, তারা টিকতে পিছনে সরে এসেছিল। তখন প্রথমবারের মতো ইউরোপিয়ানরা বুঝতে পেরেছিল যে আন্দালুসিয়া থেকে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি 1492 সালে, সত্য, কিন্তু মুসলমানরা এখনো দুর্বল হয় নাই। এত বছর পরেও, এত 100 বছর পরেও মুসলমানদের হাতে এই শক্তি আছে যে তারা ইউরোপের মাটিতে এসে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারে। তখন থেকে এদের একটা তৎপরতা যে মুসলমানদেরকে দুর্বল করতে হবে, এবং মুসলমানদেরকে দুর্বল করতে হবে মানে উসমানী খেলাফতকে দুর্বল করতে হবে। এজন্য ইউরোপিয়ানরা প্রচুর টাকা পয়সা খরচ করলো, কখনো গোয়েন্দা বৃত্তি, কখনো কূটনীতি, কখনো সামরিক পাওয়ার ইউজ করা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত উসমানী খেলাফত এমনিতেই দুর্বল হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হলো, একদিকে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার নামক একটা দেশ ছিল, এখন এটা নাই, ভেঙে 4-5টা দেশ হয়ে গেছে। এই দুইটা এক পাশে, একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি আরেক দিকে। তো উসমানী খিলাফত হচ্ছে এমন একটা দুর্বল পজিশনে যে বড় শক্তিগুলোর মধ্যে কারো না কারো ছায়ায় যেতে হবে, ছায়া না গিয়ে উপায় নেই। বর্তমানে আমাদের যেরকম অবস্থা, আমরা সবাই চিন্তা করি হয় ভারতের ছায়ার নিচে থাকবো, নইলে চায়নার ছায়ার নিচে থাকবো, নইলে আমেরিকার ছায়ার নিচে থাকবো, না থেকে তো উপায় নেই, আপনি তো দুর্বল, কারো একজনের ছায়ার নিচে থাকতে হবে। তৎকালীন যুগে উসমানী খিলাফত চিন্তা করলো কার ছায়ার নিচে থাকবো। তো প্রথমে ব্রিটিশদের ছায়ার নিচে থাকার কথা ছিল, ব্রিটিশরা বললো যে আমরা তোমাদেরকে কখনো আমাদের সাথে নেব না। তো উসমানী খলিফা জার্মানদের সাথে চলে গেলেন, যুদ্ধে জার্মানি পরাজিত হলো এবং ইংল্যান্ডের হাতে একটা মুখ্যম সুযোগ চলে আসলো যে মুসলমানদের একমাত্র ইউনিটি, মুসলমানদের ঐক্যের একমাত্র শেষ প্রতীক এই উসমানী খিলাফতকে ভাঙ্গা। এই উসমানী খিলাফতকে ভাঙ্গা হলো, এবং বড় দুঃখজনক ভাবে এই ভাঙ্গার পেছনে শুধু ব্রিটিশ বা ফ্রেঞ্চ জাতি ভূমিকা পালন করেনি। 50% যদি তারা করে থাকে, 50% মুসলমানরা নিজেদের ভেতরেই করেছিল। আরবদেরকে এরা আসকারা দিয়ে ওই ব্রিটিশরা মুসলমানদের বিরুদ্ধে, তুর্কিদের বিরুদ্ধে প্ররোচিত করলো, এরা ওখান থেকে রিভল্ট করলো, এবং উসমানী খিলাফত আপনারা জানেন 1922 সালে উসমানী খিলাফত ভেঙে গেল। অর্থাৎ উসমানী খিলাফতের সমস্ত পাওয়ার তুর্কি নামক একটা রাষ্ট্রের হাতে চলে আসলো। আর 1924 সালে, আজ থেকে ঠিক 100 বছর আগে, উসমানী খিলাফত নাম কাওয়াসি যেটা ছিল, আমাদের শেষ খলিফা যিনি ছিলেন উসমানী খিলাফতের, পঞ্চম মাহমুদ, তার নাম, বা পঞ্চম মাহমুদ মোহাম্মদ, উনিও ইস্তাম্বুল ছেড়ে ফ্রান্সে চলে গেলেন এবং সেখানে তার মৃত্যু হলো। আপনারা মনে করতে পারেন যে এই বিষয়টি কি এত জোর দিয়ে বলা কি আছে? জোর দিয়ে বলা এজন্য জরুরি যে যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদের একটা প্রতিনিধিত্ব ছিল, দুনিয়াতে সবকিছু করার সময় আমাদেরকে একবার জিজ্ঞেস করা হতো। যখন থেকে আমাদের প্রতিনিধিত্ব একবার শেষ হয়ে গেল, এরপর থেকে কিছু করার সময় কেউ আমাদেরকে আর জিজ্ঞেস করে না। বিষয়টি কত গুরুত্বপূর্ণ একবার আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে কবরস্থ করা হয়েছে বুধবারে, 2 দিন পরে। কি জন্য? এর একটি জরুরি কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবীর উম্মতের উপর জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, সেটি মনোনয়ন করতে একটু বেগ পেতে হয়েছিল, একটু বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করলেন, এবং পুরো উম্মত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলো। আপনারা চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখার আগে সাহাবীদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আল্লাহর নবীর পরে উম্মতের জিম্মাদার কে হবেন, খলিফা কে হবেন, প্রথমে তাকে নির্ধারণ করা উচিত, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রওজা শরীফে রাখবো। বিষয়টির গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি। একদিন পর্যন্ত এই উম্মত খলিফাবিহীন থাকতে চায় নাই, কারণ এই উম্মত যদি হেল্টার স্কেল্টার বিচ্ছিন্ন থাকে, তাহলে যে কারো পক্ষে এসে এই উম্মতের যে কোনো একটা অংশকে আক্রান্ত করে, গাজার মতো অবস্থা, অথবা উইগুর মুসলমানদের মতো অবস্থা, অথবা বার্মিজ রোহিঙ্গা মুসলমানদের মতো অবস্থা, অথবা কাশ্মীরের মুসলমানদের মতো দুরবস্থা করে ফেলা সম্ভব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহর বান্দা প্রায় 2.5 বছর খলিফা ছিলেন। মুসলিম বিশ্বে, তৎকালীন যুগে মুসলিম বিশ্বে যতগুলো ফিতনা উঠেছিল, আল্লাহ আবু বকরের হাতে সবগুলোকে রফা-দফা করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ 2টা সাম্রাজ্য, রোমান এবং পার্সিয়ান, 2টা সাম্রাজ্য বিজয়ের পথে মুসলমানরা পা বাড়িয়েছেন, এবং সেই বিজয় সম্পন্ন হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। কি জন্য বলছি? এই পৃথিবীতে মুসলমানদের ইউনিটি, মুসলমানদের ইন্টিগ্রিটি, মুসলমানদের ঐক্য, মুসলমানদের পাওয়ার, সবকিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা, সবকিছুর প্রতীক ছিল আমাদের খিলাফা। আজকে শব্দগুলো শুনতে আপনাদের নতুন লাগছে, কিন্তু সাহাবীদের কাছে এটা নতুন ছিল না, তাবেঈন আইম্মাদের কাছে নতুন ছিল না। এটি এত গুরুত্বপূর্ণ ছিল যে এটি পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করত। এই পৃথিবী থেকে যখন মুসলমানদের শেষ খিলাফা নষ্ট হয়ে গেল, উসমানী খিলাফত ধ্বংস হয়ে গেল, এরপর থেকে আজ 100 বছর ধরে মুসলমানরা অভিভাবকহীন। এই যে আমিও তো একজন বক্তা এবং মাহফিলে বয়ান করি, আপনারা অনেকেই আরো অনেক বক্তাকে চিনেন, অনেক ভালো ভালো বয়ান করেন, এবং আমরা প্রায় সময় মাইকে উঠে ঐক্যের বয়ান করি না? ঐক্য হয় না, কারণ ঐক্যের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যে প্ল্যাটফর্মের উপর ঐক্য হয়। এমনি মুখে মুখে বলে তো আর ঐক্য হয় না, তাই না? ঐক্যের জন্য একটা টার্গেট লাগে, যে আমরা ঐক্য কেন করছি, এই টার্গেট অ্যাচিভ করবো বলে। আমরা এই ঐক্য কোন জায়গায় করবো, কোন প্ল্যাটফর্মে করবো, এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমাদের খিলাফা। এটি নাই, এজন্য আমাদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না, আর আমরা পৃথিবীতে রাজনৈতিকভাবেও পাওয়ার হারিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে নতুন 2টা পাওয়ার উঠে আসলো। এর আগে পৃথিবীতে মূলত পাওয়ার ছিল 2টা, একটা হচ্ছে ইংরেজ জাতি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ জাতি। এই 2টাকে একটু 2 নম্বর সারিতে নামিয়ে 1 নম্বর সারিতে উঠে আসলো পশ্চিম দিক থেকে আমেরিকা,
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, আর পূর্ব দিক থেকে রাশিয়া। এবং প্রায় 75 বছর পর্যন্ত এদের যে একটা কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ চলেছিল পৃথিবী পুরো দুইবার। এবং সেই সময় রাশিয়াকে ট্যাকল করার জন্য পশ্চিমারা একটি সংগঠন বানিয়েছিল, যে সংগঠনের নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো। 1991 সালে আমেরিকার চতুরতা এবং রাশিয়ার নিজস্ব বোকামির কারণে রাশিয়া ভেঙে 15 টুকরা হয়ে গেল এবং আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো আর কেউ থাকলো না। এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকলো না, এতে ক্ষতি কি? আমাদের ক্ষতি নেই, আমেরিকার ক্ষতি আছে। কারণ কি? দেখেন, আমেরিকার সবচেয়ে বড় পৃথিবীতে আমেরিকান সাম্রাজ্যের পৃথিবীতে বর্তমানে আমেরিকা সম্রাট, কিছু করার নাই, স্বীকার করতেই হবে। এই সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি, আমেরিকার ডান হাত হচ্ছে আমেরিকার অস্ত্র। আমেরিকার কোনো কালচার নাই, আমেরিকার কোনো সুন্দর সমাজ ব্যবস্থা নাই, আমেরিকার কোনো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা নাই, আমেরিকা কিছুই নাই। আমেরিকা টিকে আছে শুধুমাত্র তাদের টেকনোলজির উপরে, তাদের অর্থ এবং তাদের টেকনোলজির উপরে। আপনি বলবেন আমেরিকা সমাজ ব্যবস্থা নাই, আপনি কিভাবে বলবেন? আপনি জান আমেরিকার প্রত্যেক 2 পরিবারের মধ্যে 1 পরিবার ভাঙ্গা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তানরা মা বাবাকে ফেলে যায়, বুড়ো বুড়ো মানুষ কুকুর নিয়ে জীবনযাপন করে, কারণ সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। তো যেখানে মা বাবার সম্মান নাই, সেটা তো সমাজ হতে পারে না। এবার আমেরিকার এই অস্ত্র ব্যবসায় ধস নামলো কি জন্য? কারণ আমেরিকা পৃথিবীর মানুষকে একটা ভয় দেখিয়ে এসেছিল। ভয়টা হচ্ছে রাশিয়া তোমাদের উপর হামলা করবে, সোভিয়েত ইউনিয়ন হামলা করবে। তো হামলা থেকে বাঁচার উপায় কি? একটা হচ্ছে আমাদের সাথে লিয়াজু করো, 2 নম্বর আমাদের কাছ থেকে অস্ত্র কিনে রেখে মজুত করলে যেন রাশিয়া হামলা করলে তোমরা টেকল দিতে পারো। এখন যখন রাশিয়াই নাই, আমেরিকার অস্ত্র কে কিনবে? এজন্য আমেরিকার প্রয়োজন ছিল একটা শত্রু তৈরি করা, একটা শত্রু তৈরি করা। তো যখন আমেরিকার প্রয়োজন পড়লো একটা শত্রু তৈরি করা, আমেরিকাকে শত্রু তৈরি করার জন্য লাইমলাইটে বা মঞ্চে আগমন ঘটলো একজন গবেষকের, তার নাম ছিল স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল হান্টিংটন 1996 সালে এটা বই লিখলেন। তিনি দেখালেন এই পৃথিবীতে 8টা সভ্যতা আছে, 8টা সিভিলাইজেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, মানে আমেরিকা ইউরোপের পশ্চিমা সভ্যতা। বাকিগুলোর নাম আমি সবগুলো বলার দরকার নাই। আর বাকি 7টার মধ্যে একটা হচ্ছে মুসলিম সভ্যতা। জানি না মুসলিম সভ্যতা দিতে তিনি অ্যাকচুয়ালি কি বুঝিয়েছেন, কারণ মুসলিমদের তো কোনো এক সভ্যতা নয়। ভারতীয় মুসলমানদের সাথে আরবের মুসলমানদের কত পার্থক্য, কিন্তু তিনি মুসলমানদেরকে এক সভ্যতা হিসাবে দেখালেন। তিনি দেখালেন যে এই 8টা সভ্যতার মধ্যে পশ্চিমা সভ্যতাকে সবার উপরে নেতৃত্ব দিতে হবে এবং দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে বাধা শুধু 2টা সভ্যতা। ধরেন 8টা সভ্যতা তারা তালিকা করেছে, একটা পশ্চিমা সভ্যতা বাদ, ওইটাই তো নেতা হবে। বাকি সামনে থাকবে 7টা। এই 7টার মধ্যে 5টা সভ্যতা কোনো ব্যাপার না, এগুলোকে আমেরিকানরা চাইলেই গিলে খেতে পারে। 2টা সভ্যতা দুনিয়াতে এরকম আছে যারা পশ্চিমা বিশ্বকে টক্কর দিতে পারে, একটা হচ্ছে চাইনিজ সভ্যতা, একটা হচ্ছে মুসলিম সভ্যতা। তখন থেকে আমেরিকার সামনে একটা কমন গোল হয়ে গেল যে কোনো ভাবে হোক মুসলমানদেরকে দুনিয়াতে এমনভাবে উপস্থাপন করতে হবে যে সারা দুনিয়া মুসলমানদের ব্যাপারে ভীত হয়ে যায়, এবং মুসলমানদের থেকে বাঁচার জন্য আমাদের থেকে অস্ত্র কিনে, মুসলমানরা একে অন্য থেকে বাঁচার জন্য আমাদেরকে আহ্বান করে, আসেন আমাদের দেশে এসে আপনি সামরিক ঘাঁটি তৈরি করেন যেন আমরা একে অন্য থেকে বাঁচতে পারি। এই যে আপনারা যারা মাঝে মধ্যে সিনেমা বা টেলিভিশন এগুলোর খবরাখবর নেন, তারা বুঝতে পারবেন যে 90-এর দশকে আমেরিকান সিনেমায় কখনো মুসলমানদেরকে খারাপ দেখানো হতো না, বা এর আগে কখনো খারাপ দেখানো হতো না, নর্মাল। অন্য রাজ্যে যেরকম মুসলমানরা সেরকম। স্যামুয়েল হান্টিংটনের এই থিওরির পর থেকে 90-এর দশকের শেষ থেকে আজ পর্যন্ত হঠাৎ করে আমেরিকান সিনেমা, ভারতীয় সিনেমা সব জায়গায় মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসের মতো দেখানো শুরু করা হলো, যে মুসলমানরা খারাপ, মুসলমানরা দুনিয়া লুট করে নিয়ে যায়, মুসলমানরা নারীদের উপর অত্যাচার করে, এই করে। কি জন্য? সারা পৃথিবীতে মুসলমানদেরকে এক ধরনের রাক্ষসে একটা ভাবমূর্তি দেওয়া, যেমন মুসলমানরা একে অন্যের ভয়ে ভীত থাকে। এইটা হলো এক্সটার্নাল পলিসি। ইন্টারনালিও আমেরিকা অনেক কাজ করেছে। যেমন মিডল ইস্টে তারা 1934 সালে প্রথমবার বা 38 সালে প্রথমবার মিডল ইস্টে তেল পাওয়া গেছে। উত্তোলন হয়েছে আরো অনেক পরে, কিন্তু তেল পাওয়া গেছে। আমাদের মিডল ইস্ট অর্থাৎ যে 8-10টা দেশ আছে, এটার এই পরিমাণ শিক্ষা দীক্ষা নাই যে এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে। আমেরিকা এসে চুক্তি করেছে যে আমরা তোমাদের তেল গ্যাস উত্তোলন করে দেবো, বিনিময় শর্ত হচ্ছে যে তেল গ্যাস তোমরা কারো কাছে বিক্রি করতে পারবে না, শুধুমাত্র ডলারের বিনিময় ছাড়া। আর তোমাদের কাছ থেকে কেউ যখন তেল গ্যাস কিনবে, ডলার দিয়ে কিনতে হবে। এটা এই চুক্তির নাম হচ্ছে পেট্রো ডলার চুক্তি, পেট্রোল প্লাস ডলার, পেট্রো ডলার চুক্তি। তো কি হলো সুবিধা আমেরিকা? ধরেন এবার একটা দেশের নাম আপনি ধরেন দক্ষিণ কোরিয়া, জাপান। জাপান সৌদি আরব থেকে কিনবে তেল। জাপানের নিজস্ব মুদ্রা আছে, সৌদি আরবের নিজস্ব মুদ্রা আছে, কিন্তু তারা এই মুদ্রাগুলোর বিনিময়ে তেল কিনতে পারবে না। সৌদি আরব বাধ্য এবং জাপান বাধ্য যে মার্কিন ডলারের বিনিময়ে তারা তেল কিনবে। এবার জাপানের তেল কেনার আগে প্রথমে মার্কিন ডলার কিনতে হবে, এরপরে তেল কিনতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য সাথে সাথে সারা পৃথিবীতে মানে হুট করে আমেরিকান যে মুদ্রা আছে, মার্কিন ডলার যাকে আমরা বলি, সেটি পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যের মুদ্রা হয়ে গেল। এছাড়া যে মিডিল ইস্টের যে বিষয়, মিডিল ইস্টে আমেরিকা সবচেয়ে বড় যে তাদের সুযোগটা পেয়ে গেল সেটা হচ্ছে শিয়া সুন্নির মধ্যে যে বিরোধ। মিডিল ইস্টে 3টা দেশে শিয়াদের সংখ্যা বেশি, মানে 2টা দেশের মূলত, একটা হচ্ছে ইরান, একটা ইরাক। সিরিয়াতে শিয়াদের সংখ্যা কম, সুন্নিদের সংখ্যা বেশি, কিন্তু সিরিয়াতে রাষ্ট্র ক্ষমতা শিয়াদের হাতে। এই বাশার আল আসাদ বা তার বাবা হাফিজ আল আসাদ, এরা হচ্ছে শিয়া। শিয়া বলতে শিয়াদের মধ্যে সবচেয়ে খুদার যারা আলবি দারুজি শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রায় খুদার মতো মানে, এইরকম মুশরিক টাইপের শিয়া, এদের
এরা হচ্ছে ওই বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই যে গ্রুপটা এরা। এবার আপনি দেখেন আজকের পৃথিবীতে মিডল ইস্টের এমন কোন দেশ নাই, একমাত্র ইরান ছাড়া মিডল ইস্টে এমন কোন দেশ নাই যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি নাই। আপনি বলবেন কি জন্য? সৌদি আরবে কেন আমেরিকান সৈন্যরা তাদের ঘাঁটি কেড়ে বসে আছে? ইরাকে কেন, সিরিয়ায় কেন? কারণ আমেরিকা সবাইকে বুঝিয়েছে যে আমরা যদি চলে যাই ইরান তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নষ্ট করে দেবে। এই যে ইরানকে আমেরিকা এখানে মুসলমানদের এগেনস্ট বানিয়েছে, এই যে সারা পৃথিবীতে তাদের এই ধরনের কূটনীতি, এই কূটনীতিগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে পলিটিক্যালি সারা বিশ্বের কাছে এক ধরনের রাক্ষস বানিয়ে রেখেছে যে মুসলমানদেরকে খতম করতে হবে। এই গেল রাজনৈতিক বিষয়।